বিয়ে বাড়ি, চারপাশে মানুষে গিজগিজ করছে, তার উপর খান বাড়ির বিয়ে বলে কথা, আয়োজনের তো আর কমতি নেই। মানুষের কোলাহল আরোহীর বরাবরই অসহ্য লাগে। আরোহী যতটুকু সম্ভব এভয়েড করার চেষ্টা করে। নিজের জন্য বরাদ্দ করা রুমেই দরজা লাগিয়ে সে বসে আছে। আপাতত বাহিরে যাওয়ার ইচ্ছে বা আগ্রহ তার নেই, কিন্তু বেলা তো আর বসে থাকবে না। দুপুর হয়ে এসেছে, হয়তো ঘণ্টার খানেকের মাঝেই বরযাত্রী চলে আসবে, অথচ সে এখনও রেডিই হয়নি। আরোহী দোটানায় আছে, সে কি শাড়ি পরবে নাকি ফর্মাল ড্রেস আপ করবে। এত মানুষের ভিড়ে এমনিতেই তো শাড়িতে অভ্যাস নেই তার, আর তার উপর এত মানুষ। সাদা রঙের শাড়িটা কাবার্ড থেকে বের করে ও আবার রেখে দিয়ে সাদা রঙের লং শার্ট আর কালো প্যান্ট বের করল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সেই শার্ট আর প্যান্ট পরে নিল। চুলগুলো মাঝ বরাবর সিথি করে পিছনে খোপা করে মুখে মাস্ক লাগাল। নিজের ব্যাগটা গুছিয়ে রাখল, যেন বিয়ের কার্যক্রম শেষ হতেই সে তার গন্তব্যে চলে যেতে পারে। শুধুমাত্র রৌদ্রীকে দেওয়া কথার জন্য সে সবকিছু দেখেও চুপ করে আছে, নয়তো এত ভালো সে কোনো কালেই ছিল না। আরোহী বিছানার উপর বসে চিন্তা করতে লাগল সেদিন রাতের কথাগুলো, যেদিন আরোহী খান মেনশনে এসেছিল। আরু শোন, আমার একটা কথা রাখবি? আরোহী বিছানায় বসে ভ্রু কুঁচকে তাকালো রৌদ্রীর দিকে। হুম, বলো। প্রমিস কর রাখবি? ঠিক আছে রাখব, বলো এবার। রৌদ্রী জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে লাগল, দেখ আরু, আমি জানি তোর সবার উপরই রাগ, এমনকি আমার উপরও, কিন্তু এই দুটো দিন প্লিজ তুই মানিয়ে চলিস। যে যা বলে মেনে নিস। আমি চাই না কোনো অশান্তি হোক বাড়িতে। জানি আমি তুই আরুষ ভাইয়ার উপর ভীষণ নারাজ, তবে এই দুদিন একটু ভালো বিহেভ করিস ভাইয়ের সাথে। এটা তোর কাছে আবদার বা অনুরোধ, যাই বলিস সেটাই। তুমি কি বলতে চাচ্ছ আমি অশান্তি করি? না তবে এটা তুইও জানিস তুই খুব বদরাগী আর বদমেজাজি। প্লিজ বোন, একটু সামলে নিস। আরোহী ইচ্ছে না থাকা সত্ত্বেও মেনে নিয়েছিল রৌদ্রীর কথা, অমান্য করেনি কারো কিছু। গত রাতে আরুষ যখন তার রুমে এসেছিল তখন সে জেগেই ছিল, কিন্তু কোনো কথা বলেনি, কারণ সে চায়নি আরুষ বুঝুক সে জেগে আছে। আরুষ যদি বুঝতে পারত সে জেগে আছে তাহলে তার এক্সপেকটেশন বেড়ে যেত, কিন্তু এখন আরুষ জানে না যে আরোহী তখন জেগেছিল, তাই সে আরোহীর সেন্সে থাকা অবস্থায় কাছে আসার চেষ্টা বা সাহস কোনটায় করবে না। না হলে কখনোই আরুষকে তার ধারে কাছে আসার চান্স দিত না। আর সকালের ব্যাপারটাও ঠিক একই কারণে আরোহী চাইনি সকাল সকাল কারো মুড খারাপ হোক। সে বললে অনেক কথাই বলতে পারত, কিন্তু সে বলেনি, কারণ সেই মুহূর্তে তার কথাগুলো কারোরই ভালো লাগত না, আর আরোহী চায়নি বিয়ে বাড়িতে কারো মুড খারাপ করতে, তাই সে মেনে নিয়েছিল আরুষের কথা। তবে এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট। আরোহী বিয়ের পর্ব শেষ করে ইপাড়ি জমাবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সকালেই সে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যেটার সূত্রপাত চট্টগ্রাম বন্দরের কাছাকাছি। তাই আজ রাতেই তাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। তার হাতে মাত্র 2 মাস সময় আছে, তার মধ্যে এই সকল কালপ্রিট বের করতে হবে, তবেই তার প্রমোশন কনফার্ম। এমনিতেই তার পিছনে কত শত্রু আর সমালোচনা করার মানুষের অভাব নেই, তার উপর আজ পর্যন্ত সে কোনো কাজেই ব্যর্থ হয়নি। আরোহীর কনফিডেন্ট লেভেল ভীষণ হাই, নিজের উপর প্রবল বিশ্বাস, সে যেই কাজে হাত দেয় সেখানে সে সফল হবেই। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল, হঠাৎই বাহির থেকে শোরগোল শোনা যাচ্ছে। সবার মুখে একটি কথায়, বর এসেছে, বর এসেছে। আরোহী দরজা খুলে বের হল। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে চোখ তুলে সামনে তাকাতেই দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। সবার মাঝে নিজেকে এলিয়েন মনে হচ্ছে তার। কোথা থেকে রুষা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দি ভাই। আরোহী রুষার দিকে তাকিয়ে পকেটে ফোন ঢুকাতে ঢুকার বলল, কি সমস্যা, এত দৌড়াচ্ছিস কেন রুষা? কুকুর তাড়া করেছে? রুষা ঢুক গিলে বলল, আরে না,
কুকুরে আমাকে তাড়া করে না, উল্টো আমি এই কুকুরকে তাড়া করি। বলেই রুষা শব্দ করে হেসে দিল। আরোহী দীর্ঘ শ্বাস ফেলল। সে তো ভুলেই গিয়েছিল তার বোন তো আর পৃথিবীর প্রাণী না, সে তো ভিন গ্রহের এলিয়েন, নয়তো এত লাফালাফি কোনো মানুষ করে? এক দণ্ড কোথাও বসার সুযোগ বা সময় কোনোটাই তার কাছে নেই। সে যাই হোক, তুমি এই ড্রেস পরছ কেন? তোমার শাড়ি কই? আরোহী বাহিরে যেতে যেতে বলল, এজ মাই উইস। রুষা আরোহীর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল, ঠিক আছে, তুমি শাড়ি পরো বা শার্ট, দুটোতেই তোমাকে ঝাক্কাস লাগে দি ভাই, এক্কেবারে হলিউডের খলনায়িকা। আরোহী থেমে গেল। হঠাৎ থামাতে রুষা হকচকিয়ে উঠে আরোহীর পিঠে গিয়ে ধাক্কা খেলা, কারণ এতক্ষণ সে আরোহীর পিছনে পিছনে তাকে ফলো করেই আসছিল, কিন্তু হঠাৎ থেমে যাওয়ায় সে ব্যালেন্স রাখতে পারেনি। আরোহী পিছনে ঘুরে রুষার দিকে তাকিয়ে বলল, আমাকে দেখতে খলনায়িকা ভিলেন মনে হয়? আরোহীর কথায় রুষা দাঁত কেলিয়ে হেসে বলল, তুমি দেখো না দি ভাই, প্রতিটি মুভিতে নায়িকা থেকে খলনায়িকা বা ভিলেন বেশি কিউট আর সুন্দর থাকে, আমি তো প্রতিবারই নায়ক রেখে ভিলেনের উপর ক্রাশ খাই। আরোহী সামনে ঘুরে মুচকি হাসল, বিড়বিড় করে বলল, আসলেই আমার গল্পে আমি ভিলেন। আরোহী বাইরে এসে বাগানের একটা কর্নারে ফাঁকা জায়গায় বসে বিভিন্ন তথ্য দেখছে চট্টগ্রাম শহরের। আরোহী সবসময় যেখানে যাবে সে বিষয়ে আগেই সে ঘাটাঘাটি করে জেনে নেয়, যেন গিয়ে কোনো প্রবলেমে না পড়তে হয়। হাই, আমি তিহান রেহমান। আপনি? নিজের সামনে কারো হাতের অস্তিত্ব পেয়ে চোখ তুলে তাকালো আরোহী। অপরিচিত কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকাল। ছেলেটি হ্যান্ডশেক করার উদ্দেশ্যে হাত বাড়াল, কিন্তু আরোহীর মাঝে হাত মিলানোর কোন আগ্রহ দেখা গেল না। আরোহী পুনরায় মোবাইল দেখাই ব্যস্ত হয়ে পড়ল। তিহান বেশ হকচকিয়ে গেল। এই প্রথম কোনো মেয়ে তাকে ইঙ্গর করল, ব্যাপারটা তার কাছে বিরক্ত হবার বদলে বেশ ইন্টারেস্টিংই মনে হল। সে নিজের হাত গুটিয়ে না নিয়ে উল্টো আরেকটু সামনে এগিয়ে নিয়ে গিয়ে বলল, হ্যালো, আমি তিহান রেহমান, আপনার নামটা কি জানতে পারি? আরোহী এবারেও হাত মিলানোর কোনো আগ্রহ দেখাল না। তিহান নিজের হাতটা সরিয়ে সেখানে থেকে চলে গেল। আরোহী তিহানের যাওয়ার দিকে তাকিয়ে আবার পুনরায় মোবাইল দেখাই মনোযোগ দিল, যেন এই মুহূর্তে মোবাইল দেখা থেকে ইম্পর্টেন্ট আর কিছুই না। হঠাৎ নিজের পাশে কারো অস্তিত্ব টের পেয়ে পাশে তাকালো আরোহী। তখন কার সেই ছেলেকে নিজের দিকে গালে হাত দিয়ে ডেব ডেব করে তাকিয়ে থাকতে দেখে অবাক হবার বদলে বেশ রাগ এবং বিরক্ত হল সে। আহারে বেচারি, এত সুন্দর কিউট একটা মেয়ে নাকি বোবা? আহা, মানতেই ইচ্ছে করে না মেয়েটা কথা বলতে পারে না। কারো আফসোসের স্বরে বলা কথাটা আরোহীর কান পর্যন্ত যেতেই আরোহী ভ্রু কুঁচকে তাকালো তিহান রেহমানের দিকে। আরোহী থেকে বছর 2 বড় হবে হয়তো, দেখতে মাশা আল্লাহ। সবচেয়ে আশ্চর্য হল ছেলেটার চোখের মণি নীলাভ বর্ণের আর চুলগুলো ব্রাউন শেড, যেটা সচরাচর দেখা মেলে না। আরোহী একবার সূক্ষ্ম পর্যবেক্ষণ করল তাকে, যা দেখে তিহান বেশ খানিকটা হকচকিয়ে উঠল, সোজা হয়ে বসল আরোহীর সামনে। আরোহী চোখ দুটো ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আররে আব্বাস থুক্কু আরেব্বাস, তুমি তো দেখি কথা বলতে পারো। বাহ বাহ, কণ্ঠটাও ঝাক্কাস, একেবারে কোকিল কণ্ঠী। আরোহী বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করল তিহানের দিকে। ছেলেটা বেশি কথা বলে আর যত সব ফালতু কথা, যা আরোহীর মোটেও পছন্দ না। কি সমস্যা আপনার? একে তো আমাকে চেনেন না, তার ওপর তুমি সম্বোধন করছেন, আর গায়ে পড়ে কথা বলতে আসছেন। সমস্যা কি আপনার? তিহান চট করে চেয়ারটাকে আরোহীর কাছে এনে সোজা হয়ে বসল। উহুম, আমার তো কোনো সমস্যা নেই, আমি তো জাস্ট পরিচিত হতে এলাম। আমি পাত্র সাফিদ রেহমানের ছোট ভাই তিহান রেহমান।
আপাতত বাবার ব্যবসা দেখছি, তবে ভবিষ্যৎ নিয়ে অন্য প্ল্যান। আরোহী ভ্রু কুঁচকাল। আপনার কাছে কি আমি এসব জিজ্ঞেস করেছি? এত কথা বলেন কিভাবে? অদ্ভুত। বলেই আরোহী গটগট পায়ে চলে এলো স্টেজের দিকে। আরেকটু ওখানে থাকলে ছেলেটা না কথা বলতে বলতে ওর মাথাটা না গরম করে দেয়। এমনিতেই রেগে আছে তার ওপর ওই ভাঙা রেডিওর বকবক। কখন জানি ঘুষি দিয়া নাকি ফাটাই ফেলে তার নেই ঠিক ঠিকানা। আসছে ভাব জমাতে, তাও আরোহী চৌধুরীর সাথে। আরোহীর বরাবর রাগের মাত্রাটা বেশি। হুট করেই রেগে যায়, তবে চরম বিপদে তার মাথা বরাবর শান্ত থাকে, তা ঠিক আশ্চর্যের বিষয়। আরোহী চলে যাওয়ার দিকে তাকিয়ে রেহান হাসছে। মেয়েটাকে তার বেশ লাগছে। মেয়েটাকে জ্বালাতে কেন জানি তার মজা লাগছে। এত মেয়ে তার পিছনে পড়ে আছে, অথচ এসবে তার কোনো ইন্টারেস্টই নেই। আর এই মেয়েটাকে কেমন জানি সবচেয়ে আলাদা লাগল। রেহান তাকে চেনে না, কখনো দেখেও নি, ইনফেক্ট নামটাও জানে না। এই এক মুহূর্তে মেয়েটার মায় পড়ে গেছে। আনমনে রেহানের মুখ থেকে বের হয়ে আসল, মায়াবতী। রেহান হাসল। দূর থেকে হঠাৎই আরুষের নজরে এলো আরোহী আর রেহানের উপস্থিতি। দূর থেকে তাদের বেশ কাছাকাছিই মনে হচ্ছিল। রাগ হচ্ছে তার, ভীষণভাবে রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার তো অধিকারই নেই আরোহীর উপর নিজের অধিকার ফলানোর। সেই অধিকার আরোহী তাকে দেয়নি। আপাতত নিজের রাগ নিজের মধ্যেই সংযত করতে হল। বিয়ের কার্যক্রম শেষ সেই কখন, কনে বিদায়ও হয়ে গেছে। আরোহীর কোনো অনুভূতি হচ্ছে না। আরোহী তো দীর্ঘ সময় পরিবারের সাথে ছিল না, তাই আজ আর আবেগটা কাজ করছে না। আরোহী হাসল। আবেগটা আজকাল তার কাছে আসে না। তার মতে আবেগ দূর থেকেই সুন্দর। আবেগ কাছে আসলে কষ্ট বাড়ে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আরোহী উঠে দাঁড়াল। আপাতত এখানে তার কোন কাজ নেই। এক পলক আকাশের দিকে তাকাল। সূর্যাস্ত হয়ে গেছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে। উঠে দাঁড়াল সে। পকেট থেকে ফোন বের করে সুলতানকে কল করল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম সুলতান, আমার গাড়ি রেডি করো, আমি এক্ষুনি বের হব। ঠিক আছে ম্যাম, আমি খান মেনশনের সামনেই গাড়ি নিয়ে ওয়েট করছি। হুম। আরোহী পুনরায় আকাশের দিকে তাকাল। হেই মায়াবতী। আরোহী চোখ নামিয়ে পাশে তাকাল, দেখে রেহান ঠিক তার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কি দেখো মায়াবতী? আমি তো দেখার মতো কিছুই পাচ্ছি না। আরোহী ভ্রু কুঁচকে তাকাল তার দিকে। ফার্স্ট অফ অল আমি মায়াবতী নই, আমার একটা নির্দিষ্ট নাম আছে, আরোহী। আরোহী চৌধুরী। সেকেন্ড, সবাই সব কিছু দেখতে পায় না। আর নিজের চরকায় তেল দেন মিস্টার রেহমান। আর যেন আমার আশেপাশে আপনাকে না দেখি, নইলে খুব খারাপ হয়ে যাবে। বলেই আরোহী হাঁটতে হাঁটতে বাসার ভেতরে গেল। সিঁড়ি বেয়ে নিজের রুমে গিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল লেটেস্ট মডেলের রিভলভার, সাথে দুটো কাগজ। আরোহী চোখ ছোট ছোট করে রিভলভারটা হাতে নিল। বেশ সুন্দর দেখতে রিভলভারটা, খুব সুন্দর করে গোল্ডেন ডিজাইন করা। সাথে দুটো কাগজ, কাগজ দুটো হাতে নিল। একটা রিভলভারের লাইসেন্সের কাগজ, আরেকটা হাতে লেখা কিছু। লেখাগুলো চিনতে অসুবিধা হয়নি আরোহীর। আরোহী ভ্রু কুঁচকে কাগজটা খুলে পড়তে লাগল। মায়ের উপর অভিমান করেছ, ভালো কথা, নিজের সাথে অনিয়ম করছ কেন রুহি? এমন করে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বে। সময় মতো খাওয়া দাওয়া করো না। গোসল করার ক্ষেত্রে যত অলসতা তোমার। আজকাল বেশ অলস হয়ে যাচ্ছ তুমি রুহি। এমন চলতে থাকলে একদম কান ধরে বাসায় নিয়ে আসব। তুমি কি ভেবেছ দূরে ছিলে বলে তোমার কোনো খোঁজ রাখিনি?
তোমার প্রতিটা সেকেন্ডের হিসেব আমার কাছে আছে। যেই কাজে এসেছো মন দিয়ে সেই কাজ করো, আর এই রিভলভারটা তোমার জন্য, লাইসেন্স করা আছে। কাজে লাগবে। সাবধানে যাবে আর নিজে ড্রাইভ করবে না। খুব বাজে ড্রাইভ করো তুমি। এত তাড়াহুড়ো করার দরকার নেই। আর দরকার পড়লে সংকোচ করবে না, সাথে সাথে ফোন করবে আমাকে। আমি তোমার মা, তুমি আমার মা নও। তুমি আমার পেট থেকে হয়েছ, আমি নই। তাই এসব ক্ষেত্রে তোমার থেকে আমার অভিজ্ঞতা বেশি। সাবধানে থাকবে। আরোহী হাসল। তার মা খুব বেশি অন্যরকম, একদম ইউনিক। না চাইতেন বুঝে যায় সবকিছু, তাই তো আরোহী তার মাকে এত ভালোবাসে। তার মা সবার মতো আরোহী বা আরু ডাকে না, আয়াত তাকে রুহি ডাকে। নামটা তার পছন্দ, তবে শুধুমাত্র তার মায়ের মুখেই। আরোহী কাগজটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রিভলভারটা কোমরে গুজে বেরিয়ে গেল। আরোহী নিচে নেমে বেরিয়ে এলো বাড়ির বাহিরে। মেইন গেট দিয়ে বের হবার সময় একবার পিছনে তাকালো, দেখে তার মা বারান্দায় দাঁড়িয়ে আছে। আরোহী মাস্কের আড়ালেই হাসল। গেইটের বাহিরে সুলতান দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। সুলতান। ম্যাম, ড্রাইভ কি আপনি করবেন? না, আজ তুমি ড্রাইভ করবে, এবং সাবধানে। ঠিক আছে ম্যাম। আরোহী পিছনে উঠে বসল। সুলতান গাড়িতে উঠে স্টার্ট দিল। চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে গেছে। সুলতান আগে থেকে এই রিসোর্ট বুক করে রেখেছিল, তাই বেশি একটা সমস্যা হয়নি। আরোহীকে আরোহীর রুম দেখিয়ে দিয়ে সুলতান নিজের রুমে যেতে নিবে, হঠাৎ আরোহী পিছনে থেকে ডেকে উঠল। সুলতান। সুলতান পিছনে তাকিয়ে বলল, কিছু বলবেন ম্যাম? কাল সকালে বন্দরে যাব, রেডি থেকো। কয়টায় ম্যাম? 7টায়। আচ্ছা। আর শোনো, আমার পরিচয় যেন কেউ না জানে, সাবধান। ঠিক আছে ম্যাম। আরোহী রুমে ঢুকে দরজা লাগিয়ে ব্যাগপত্র রেখে পকেটে হাত দিয়ে মোবাইল বের করে কারো নাম্বারে ট্যাক্স করে বলল, আমি এসে পৌঁছেছি, চিন্তা করার কোনো কারণ নেই। এটুকু লিখে সেন্ড করার মিনিট 2-এর মাঝেই রিপ্লাই চলে এলো, আমি কারো জন্য চিন্তা করি না। আরোহী হাসল। সে জানত তার মা জেগে থাকবে, তাই সে ট্যাক্স করেছিল। মোবাইলটা বিছানায় ফেলে রিভলভার ড্রেসিং টেবিলের উপর রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকল। গোসল সেরে বিছানায় শোয়া মাত্রই সারা রাজ্যের ঘুম এসে ধরা দিল তার 2 চোখের পাতায়। সকাল 6:45। আরোহীর ঘুম ভেঙে গেল। আরোহীর একটা অভ্যেস, তার সচরাচর অ্যালার্মের প্রয়োজন হয় না। অ্যালার্ম বাজার আগেই প্রায় তার ঘুম ভেঙে যায়। উঠে বসল সে। মোবাইল বের করে সুলতানকে কল করল। রিং বাজার সাথে সাথেই সুলতান পিক করে বলল, গুড মর্নিং ম্যাম, আমার প্রায় শেষ, এক্ষুনি বের হচ্ছি। আরোহী হাসল। এজন্যই সুলতানকে তার ভালো লাগে, ভীষণ সময় সচেতন সে। ধীরে ধীরে করো সুলতান, তোমার শেষ হলে নিচে গিয়ে দাঁড়াও, আমি 10 মিনিটে আসছি। আরোহী ফোন রেখে ফ্রেশ হয়ে কালো লং শার্ট আর কালো প্যান্ট পরে, চুলগুলো ঝুটি করে মুখে কালো মাস্ক পরল। রিভলভারটা কোমরে গুজে কালো রঙের শু পরে বেরিয়ে গেল। আপাতত আরোহী আর সুলতান দাঁড়িয়ে আছে বন্দর থেকে কিছুটা দূরে সমুদ্রের কাছে। এখান দিয়েই আসে তো ফেন্সিডিল? তুমি সিউর তো? সুলতান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি যতটুকু তথ্য পেয়েছি এখান দিয়েই কাজটা করা হয়। ফেন্সিডিল দিয়ে ঠিক কিভাবে মাদক বানিয়ে ইউজ করে বলো তো? ম্যাম, ফেন্সি আসলে একটা খুব ভালো ঔষধ ছিল। এটা মূলত সর্দি, কাশির জন্য ইউজ করা হতো। খুব ভালো কাজ করত, ইনফেক্ট 3 দিন সেবন করলে রোগ পুরোপুরিভাবে ভালো হয়ে যেত। কিন্তু আমরা তো বাঙালি, সবকিছুর নেগেটিভ সাইডটা ইউজ করতে পছন্দ করি।
ফেন্সির মধ্যে একটা বা দুটা ঘুমের ঔষধ মিশিয়ে মাদক বানিয়ে ফেলি আর সেটা সেবন করি। ঘুমের ঔষধ? ঘুমের ঔষধ খেলে তো ঘুমিয়েই যাব, সেটা মাদক হলো কিভাবে? আসলে ম্যাম, ফেন্সি এমন একটা ঔষধ যেটা কেউ যদি একবারে এক বোতল খেয়ে ফেলে তাহলে তার ঘুম চলে আসবে। মূলত ঘুমের ঔষধ হিসেবে কাজ করে এটা। সারাদিন ঘুমালেও টের পাবে না কেউ, আর সেখানে যদি ঘুমের ঔষধ মিশিয়ে দেই তাহলে আর ঘুম হবে না, রিয়াকশনে মাদক হয়ে যাবে। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে হাসল। বাহ, এসব ব্যাপারে বেশ ধারণা আছে তো তোমার। সুলতান মাথা চুলকে হাসল। আসলে ম্যাম, যেই কাজ করি এসব বিষয় ঘাটাঘাটি করতে হয়। আরোহী হাসল, তবে কিছু বলল না। সমুদ্রের দিকে তাকিয়ে ভাবল ঠিক কোনোভাবে আগাবে সে। আমরা ঠিক কোনো দিক দিয়ে আগাবো ম্যাম? কিছু ভেবেছেন? লাচ্ছির স্ট্রটা মুখ থেকে নামিয়ে কিছু একটা ভাবল আরোহী। আপাতত সুলতান আর আরোহী সমুদ্রের কাছে একটা ক্যাফেতে বসে আছে। বুঝলে সুলতান, আমার কি মনে হয় জানো? সুলতান আরোহীর দিকে নজর ঘুরাল, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালো তার দিকে। এখানে যারা কাজ করে তারা মূলত শুধু পেটের দায়ে কাজ করে, মেইন কার্লোপ্রিটরা সামনে থাকে না, তাই আমাদের এমন কিছু করতে হবে যেন তারা সামনে আসে আর আমাদের ও ওদের চিনতে সুবিধা হয়। সুলতান ভ্রু কুঁচকাল। কিন্তু ম্যাম, করবেনটা কি? আপনার কি কোন পরিকল্পনা আছে? আরোহী গ্লাসের লাচ্ছি পুরোটা শেষ করে গ্লাসটা এক সাইডে রাখল, সুলতানের দিকে তাকিয়ে বলল, আমার কথাটা শোনো এবং তোমার মতামত দাও ঠিক কিভাবে শুরু করব। কিছুটা থেমে, ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ঔষধগুলো ঠিক কোথা দিয়ে আসে। এগুলো কারা চেক করে? কাদের সাথে এদের সংযোগ আছে? তারপর হচ্ছে এখানে আসার পর। এখানে আসার পর এগুলো কারা রিসিভ করে? এরা কি সব জেনে শুনেই রিসিভ করে নাকি না জেনে? তারপর এদের থেকে কৌশলে জানতে হবে, তারপরে ও যদি কাজে না লাগে তাহলে অপশন বিতে যেতে হবে। সুলতান ভ্রু কুঁচকে বলল, অপশন বি? সেটা আবার কি? আরোহী হাসল। অপশন এ কাজে না লাগলে বেকআপ হিসেবে অপশন বিতে যাব। মানে? অপশন বি হলো আমরা বিদেশি বায়ার সাজব। বায়ার মানে? কিসের বায়ার সাজব, আর কোনো বিষয়ে? আরোহী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, সেটা না হয় পরে দেখা যাবে, আগে লোকাল থানায় যেতে হবে। সুলতান ভ্রু কুঁচকে বলল, লোকাল থানায়? কেন ম্যাম? আরোহী চোখ ছোট ছোট করে সুলতানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার সুলতান, আজ কি ঘুম হয়নি? মাথা কাজ করছে না? সুলতান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন ম্যাম আমার ঘুম হয়নি? আরোহী মুচকি হাসল, আমি তোমাকে আজ থেকে নয়, দীর্ঘ অনেক বছর যাবৎ চিনি সুলতান। তুমি সচরাচর খুব কম প্রশ্ন করো, আমি কথা বলার আগেই সব বুঝে যাও, কিন্তু যখনই তোমার ঘুম কম হয় তখনই তুমি একটার পর একটা প্রশ্ন করো, বলতে পারো এটা তোমার অভ্যাস। বলেই আরোহী সামনের দিকে হাঁটতে লাগল। সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, আসলেই তো আজ সে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, অথচ আরোহী মোটে ও রাগ হচ্ছে না, উল্টো সুন্দর করে সবগুলোর উত্তর দিচ্ছে। সুলতান হাসল, আরোহীকে সে তার বোনের মতোই ভাবে এবং ভালোবাসে। আরোহী ও তাকে ভীষণ সম্মান করে এবং ভালোবাসে। বলো নানুমা, কেমন আছো সুন্দরী? আরোহী সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতেই ফোনে কথা বলছে। বেশ অনেক দিন পর ফোন করেছে আয়াতের ফুফু, মানে মারজান খান। নিজে তো একটা বার ফোন করে না, খোঁজ খবর কিছু নেয় না, আবার আসছে আদর দেখাইতে, শরত। আরোহী হাসল, আসলেই এখন সময়ই হয় না কাউকে ফোন করার, যদি ও এটা শুধুই অজুহাত। ইচ্ছে থাকলে সবই সম্ভব। আহা সুন্দরী, রাগ করছো কেন?
আর আমাকে কি তোমার রিপোর্টার মনে হয় যে টাইমে টাইমে খবর নিব? খবর নেওয়ার জন্য তো তোমার বুইরা জামাই আছেই। এই মেয়ে আমার জামাইকে একদম বুড়ো বলবি না। ওমোমা, তোমার জামাই কি তাগরা যুবক নাকি গো নানুমা? তালু দিয়ে চুল নাই, টাকলা ব্যাটার বউ এমনভাবে বলছে যেন উনার জামাই এখনো আরো 1012টা বিয়ে করতে পারবে। বুড়ি, অসভ্য মেয়ে কোথাকার। এক্কেবারে মায়ের মতো নির্লজ্জ হয়েছে। আমি তোর নানু হই, বান্ধবী না। তোমাকে বান্ধবী বানাতে আমার বয়ই গেছে না। ঢং কত বুড়ির, তা আমার জামাইটা কোথায়? এই মেয়ে, তুই না বললি উনি বুড়া ব্যাটা, তাহলে আমার জামাইকে জামাই ডাকতে লজ্জা লাগে না? ওফ মাই জান, তুমি তে জানো আমার লজ্জা শরম বরাবরই খুবই কম। এসব কথা বলো না তো, লজ্জা লাগে তো। বলেই আরোহী হেসে উঠল। নানুমা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আর যাই হোক, তোর সাথে কথা বলে পারবো না। তোর সব দিকেই নজর রে আরু। আমার ভোলা ভালা সাইকোলজিস্ট বুড়ো জামাইটাকেও ছাড়লি না, বেদ্যপ মেয়ে। ওটা বেদ্যপ না, বেয়াদব হবে গো বুড়ি। ওটা বেয়াদব হলেও তুই বেদ্যপই, ফাজিল। আরোহী বেশ শব্দ করেই হাসল। তা বুড়ি, কিছু খেয়েছ? হুম, তুই? হ্যাঁ, খেয়েছি। শুনলাম তোর ছোট বাবা নাকি দেশে আসছে। আরোহী ভ্রু কুঁচকে বলল, তাই নাকি? জানতাম না তো। রৌদসী আপুর বিয়ে গেল, এত করে বললাম আসলো না। এখন আসুক বাংলাদেশে, এয়ারপোর্ট থেকে বের হতেই দেব না। আমার বাবাটা কত ভালো, আর চাচা এত বুড়ো হয়েছে অথচ এখনো বদের হাড্ডি। তিনটা ছেলে মেয়ে আছে, অথচ নিজেকে এখনো ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম মনে করে। মারজান খান বেশ শব্দ করেই হাসল। ঠিক আছে তোর ছেলে, তুই বুঝো। এখন রাখি রে, তোর নানা মনে হয় চলে এসেছে। হে হে, যাও যাও, স্বামীর সোহাগ খাও গিয়ে। আমার তো পুরা কপাল, স্বামীও নাই, সোহাগও নাই। আরোহীর আফসোসের স্বরে বলা কথার পরিপ্রেক্ষিতে মারজান খান ধমকে উঠলেন। এই অসভ্য মেয়ে, নির্লজ্জ কোথাকার, তোকে ফোন দেওয়াই আমার ভুল হয়েছে, রাখো ফোন। বলেই ফোনের অপর পাশ থেকে লাইনটা কেটে গেল। আরোহী এক পলক ফোনের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসল। দূর থেকে মানুষকে যতটা মজার আর হাসি খুশি মনে হয়, ভেতরে মানুষটা ততটাও সুখী নাও হতে পারে। আরোহী হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2টো বাজছে। সেই কখন সুলতানকে দুপুরের খাবার খাওয়ার জন্য রেস্তোরাঁতে পাঠিয়েছে, এখনো আসছে না। আরোহীর খেতে ইচ্ছে করছিল না। সুলতান বেশ কয়েকবার বলেছে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আরোহী যায়নি। তার খিদে নেই বলে কাটিয়ে দিয়েছে, তাই সুলতান ও বেশি বলেনি। ম্যাম, একটা কথা শুনেছি। আরোহী ভ্রু কুঁচকে সুলতানের দিকে তাকাল। আপাতত সুলতান গাড়ি চালাচ্ছে, উদ্দেশ্য লোকাল থানা। কি? ম্যাম, শুনলাম থানায় নাকি নতুন অফিসার এসেছে, ওই যে সর্বোচ্চ পদে আছেন যিনি, 1 বছরের জন্য এসেছে। সবাই নাকি ওনার ভয়ে তটস্থ। তো আমি কি করব? সুলতান খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, না মানে এমনিই বললাম আর কি। আরোহী কিছু বলল না, দীর্ঘ শ্বাস ফেলে জানলা দিয়ে বাইরে তাকাল। গাড়ি এসে থামল লোকাল থানায়। আরোহী গাড়ি থেকে বের হয়ে গটগট পায়ে এগিয়ে গেল থানার ভেতরে। সুলতান ছুটল তার পিছনে পিছনে। আরোহী ভেতরে ঢুকতেই সবার নজর ওর উপর পড়ল। পুলিশদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, কি চাই? আরোহী পকেটে হাত দিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, গত 5 বছরের সবগুলো ক্রাইম রেকর্ড চেক করতে চাই। আরোহীর এহেন কথায় পুলিশ অফিসারটা বেশ চমকে উঠে চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকাল। কি চান? আরোহী ঘুরে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, কানের ডাক্তার দেখান। আপনি বোধহয় শুনতে পাননি আমি কি বলেছি।
হেয়ালি করছেন আপনি? আর কে আপনি? আরোহী ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকিয়ে বলল, স্পেশাল ফোর্স অফিসার, তদন্তে এসেছি। আর কিছু? পুলিশ অফিসারটা দ্রুত চেয়ার টেনে দিয়ে বলল, বসুন বসুন ম্যাম, আসলে আপনাকে চিনতে পারিনি, আপনি বসুন, আমি আমাদের স্যারকে ডেকে দিচ্ছি। আমি কি আপনার স্যারের সাথে দেখা করতে এসেছি? রেকর্ড বুকটা আনেন। সরি ম্যাম, স্যারের অনুমতি ছাড়া কিছুই দিতে পারবো না, আপনি বসুন, আমি স্যারকে ডাকছি। বলেই লোকটা চলে গেল। বাহ, তুমি তো দেখছি আমাকে ফলো করতে করতে থানায় পর্যন্ত চলে এসেছ। স্বল্প পরিচিত কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো আরোহী। ভ্রু জোড়া কুঁচকে এলো তার, মনের মধ্যে একটা প্রশ্নেরই উদয় হল। এই পাগল এখানে কি করে? তিহান রেহমান? তিহান মাথা নিচু করে হাসল। আরোহীর সামনে বসতে বসতে বলল, অবাক হয়েছ মায়াবতী? আমি আরও বেশি অবাক হয়েছি তোমাকে দেখে। কাল কি ভাবটাই না ধরলা, যেন আমাকে পাত্তাই দেও না, আর এখন সেই খুঁজে খুঁজে আমার থানায় বের করলে। আহা, কি ভালোবাসা! পরাণটা জুড়িয়ে গেল গো। বিরক্তিতে আরোহীর কপালে ভাঁজ পড়ল, ছেলেটা এত কথা বলে, কিন্তু আফসোস একটাও যদি কাজের কথা হতো। স্টপ স্টপ ইট মিস্টার তিহান রেহমান। এত বাজে বকেন কিভাবে আপনি? একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে? হাউ? মিস আরোহী, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আমি মোটেও বেশি কথা বলি না, সবাই আমাকে শান্তশিষ্ট বলেই চেনে, অযথা অপবাদ দিবে না বলে দিলাম। অপমান? যাক গে সেসব কথা, আপনি আগে বলেন আপনি এখানে কি করেন? এখানে কি কাজ আপনার? তিহান খানিকটা নড়েচড়ে বসল। ও কি কথা গো মায়াবতী, আমি আমার ডিওটিতে আসব না? আরোহী ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আপনি না বলছিলেন আপনি আপনার বাবার ব্যবসা দেখাশোনা করেন? এখন আবার পুলিশের কাজ আসলো কোথা থেকে? তিহান হেসে উত্তর দিল, আরে আমি ভাবছিলাম তুমি মনে হয় পুলিশের কথা শুনে আমাকে রিজেক্ট করবে, তাই শুধু বাবার ব্যবসার কথাটা বললাম, তবে মিথ্যা কিন্তু বলিনি, আমি বাবার ব্যবসা ও দেখাশোনা করি। মনে মনে বেশ বিরক্ত হল আরোহী, ঘুরে ঘুরে এইখানেই আসতে হল এই লোকটার। আরোহী দীর্ঘ শ্বাস ফেলে বলল, এখানে আপনার সাথে বকবক করতে আসিনি আমি, একটা কাজে এসেছি, তাড়াতাড়ি কাজটা করতে হবে আমায়। তিহান এবার বেশ সিরিয়াস হয়ে বসে বলল, ঠিক কি কাজে এসেছ? কি সাহায্য করতে পারি তোমাকে? ক্রাইম রেকর্ড বুকটা চেক করব, গত 5 বছরের রেকর্ড বুকটা আমাকে দেন। তিহান চমকাল। রেকর্ড বুক? ওটা দিয়ে তুমি কি করবে? আরোহী দাঁতে দাঁত চেপে বলল, ওটা গিলে পানি চিবিয়ে খাব। এই তুমি কে বলো তো? কি প্রফেশনে আছো তুমি? তোমাকে তো সাধারণ ওয়ার্কার বলে মনে হচ্ছে না। আরোহী কিছু বলবে তার আগেই সুলতান পাশ থেকে বলে উঠল, ম্যামকে আপনি চিনবেন না, উনি বিদেশ থেকে এসেছেন, উনি ওখানকার ফোর্স অফিসার। বাংলাদেশে তদন্তের জন্য এসেছে। এতক্ষণ সুলতান দাঁড়িয়ে দাঁড়িয়ে আরোহী আর তিহানের কথা শুনছিল, কিন্তু তিহান অযথা প্রশ্ন সুলতানেরই বিরক্ত লাগছে আর আরোহীর তো রাগই উঠছিল। আরোহীর রাগী মুখ দেখে সুলতান বেশ কয়েকবার ঢোক গিলে কোনোভাবে পরিবেশটা নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছে, কারণ লোকটা এত পরিমাণ আজাইরা কথা বলছে, কোনো সময়টা আরোহী উঠে ঘুষি দিয়ে নাক মুখ ফাটিয়ে দেয়। সুলতান তো এমনি এমনি আরোহীকে ভয় পায় না, বেচারা এমন পরিস্থিতির শিকার আরও অনেক বার হয়েছে। বক্সিং চ্যাম্পিয়ন তার মেম একবার তো এক লোককে ঘুষি দিয়ে নাকের হাড্ডি ফাটিয়ে ফেলছিল, তার জন্য কত দৌড় দৌড়তে হয়েছিল তা শুধু সুলতানই জানে।
তাই আর একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার আগেই সে হ্যান্ডেল করতে চাইছে। তিহান তীক্ষ্ণ দৃষ্টিতে সুলতানের দিকে তাকালো। আমি কি তোমাকে প্রশ্ন করেছি? যাই হোক, তোমরা বসো, আমি বুকটা নিয়ে আসছি। বলেই তিহান হেঁটে নিজের রুমে গেল। প্রায় মিনিট 10 পর দুজন কনস্টেবল হাতে মোটা মোটা 3টে খাতা এনে টেবিলে রাখল। ম্যাম, এগুলোই ক্রাইম রেকর্ড বুক, গত 5 বছরের রেকর্ড এখানে আছে, চেক করে নিতে পারেন। আরোহী উঠে খাতাগুলো উলট পালট করে দেখতে দেখতে বলল, ঠিক আছে, তুমি এবার যেতে পারো, আমি দেখে নিচ্ছি। কনস্টেবল দুজন যান্ত্রিক নিয়মে চলে গেল। এভাবে দেখলে তুমি যেটা খুঁজছ সেটাই পাবে না। আরোহী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বইটা, হঠাৎ পিছন থেকে তিহানের কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো সে। ভ্রু জোড়া কুঁচকে বলল, পাবো না কেন? বললাম, এত মোটা মোটা দুটো বই তুমি কখন খুঁজবে সব? তার চেয়ে বরং আমাকে বলো, আমি বের করে দিচ্ছি। আরোহী ভাবল কিছুক্ষণ, লোকটা যে পরিমাণ জ্বালায় তার চেয়ে বরং কাজ করুক, অ্যাটলিস্ট শান্তি পাওয়া যাবে। আরোহী মাথা দুলিয়ে সরে গিয়ে বলল, ঠিক আছে, খুঁজে দেন। সমুদ্রের ধারে ড্রাগ পাচার কিংবা এই বিষয়ে যত তদন্ত করা হয়েছে সবগুলোর রেকর্ড আমার চাই। তিহান এক পলক আরোহীর দিকে তাকিয়ে দ্বিতীয় নাম্বার বই উলট পালট করে মাঝখান দিয়ে একটা পৃষ্ঠা বের করে আরোহীর দিকে তাকালো। নাও, এখান থেকে সবই সমুদ্রের পাচারের ব্যাপারেই আছে। আরোহী ভ্রু কুঁচকে ঘড়ির দিকে তাকালো। লোকটার রেকর্ডটা বের করতে 2 মিনিটও লাগল না, বোঝাই যাচ্ছে এসব নিয়ে বেশ ঘাটাঘাটি করে। আরোহী প্রায় 4 ঘন্টা একটানা কাজ করে, মাঝে মাঝে কিছু নোট করে নিল। দেখা শেষে চেয়ারে গা হেলিয়ে দিয়ে ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে প্রায় সন্ধ্যা 6টা। 3টার দিকে তিহান বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, সেটাই খেয়েছে, তাই আপাতত খিদে নেই। আরোহী পাশে তাকিয়ে দেখে সুলতান ঘুমে ঢুলছে। কোনো তদন্তে নিজের উপর তো প্রেশার যায়, সাথে সুলতানের উপর তো আরও বেশি যায়, অথচ ছেলেটা কখনো মুখ ফুটে কিছু বলে না, যা বলে তাই করে, কখনো কোনো আবদারও নেই তার। অদ্ভুত কিন্তু ভীষণ ভালো। আরোহী উঠে সুলতানের পাশে দাঁড়িয়ে আস্তে করে ডাকল, সুলতান, সুলতান। সুলতান পুরো ঘুম মনে হচ্ছে। সুলতান, উঠো, যেতে হবে আমাদের। কথাটা বলতেই সুলতান হুড়মুড় করে উঠে দাঁড়িয়ে গেল। আরোহীর বেশ হাসি পেল সুলতানের কাজে, তবে হাসল না, ছেলেটা লজ্জা পেয়ে যাবে। চলো সুলতান, আমার কাজ শেষ, এখন রিসোর্টে ফিরব, তারপর রাতের কাজটা রাতেই করব। আরোহীর কথা শুনে সুলতান মাথা নাড়িয়ে বলল, জি ম্যাম। আরোহীর শরীরটা ম্যাচ ম্যাচ করছে, অস্বস্তি হচ্ছে কেন যেন। মাথাটাও ঝিম ধরে আছে, হয়তো রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই ভেবে পা বাড়ালো দরজার দিকে। হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করল তিহান। বেশ পেরেশান দেখা যাচ্ছে, একটা গুরুত্বপূর্ণ কল আসায় তিহান চলে গিয়েছিল কোথাও, মাত্রই এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপালে, সিল্কি চুলগুলো কিছুটা কপালে ঘামের সাথে সেটে আছে, আর শার্টের ইঙ্কটা খুলে গেছে, মুখটা লাল হয়ে আছে, দেখতে পুরোই কিউট বাচ্চা। আরোহীকে দেখে তিহান আহত দৃষ্টিতে তাকালো আরোহীর দিকে, মিনমিন করে বলল, চলে যাচ্ছ? আরোহীর বেশ হাসি পেল তিহানের কথা শুনে, দেখতেও বাচ্চা লাগছে, কথাবার্তাই ও বাচ্চা মনে হচ্ছে। কেউ দেখলে কখনোই বুঝতে পারবে না এই বাচ্চা ছেলে নাকি পুলিশ অফিসার। আরোহী হাসিটাকে হজম করে বলল, কাজ শেষ। তিহান আফসোসের স্বরে বলল, ইসস, কেন যে তখন রেকর্ডগুলো বের করে দিয়েছিলাম, না হলে আর কিছুক্ষণ থাকতে হতো তোমাকে। আচ্ছা, একটা ধন্যবাদ, আপনি প্রাপ্য আমাকে সাহায্য করার জন্য। আজ তাহলে আসি। বলেই আরোহী গটগট পায়ে বেরিয়ে গেল।
গাড়িতে উঠে রিসোর্টে এসে নিজের রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে মুখের মাস্কটা খুলে চুলগুলো খোপা করে এসির পাওয়ার বাড়ালো আরোহী। চরমভাবে অস্বস্তি হচ্ছে তার। ঠোঁট মুখ বারবার শুকিয়ে আসছে, গোসল করার শক্তিটুকুও যেন লোপ পাচ্ছে তার। চোখ দুটো অন্ধকার হয়ে আসছে, হয়তো সুগার ফল করেছে কিংবা ব্লাড প্রেশার লো হয়ে গেছে, এটাই ধারণা তার। আরোহী ধীরে ধীরে উঠে নিজের ব্যাগ থেকে একটা চকলেট বের করে খেতে লাগল। এত প্রেশার আর দৌড়াদৌড়িতে প্রায়ই তার সুগার ফল করে। আরোহী শার্টের বোতাম উপর থেকে দুটো খোলা রেখেই শুয়ে পড়ল। ভালো লাগছে না তার। কেন জানি তার মনে হচ্ছে হয়তো তার হাতে সময় বেশি নেই। তাচ্ছিল্যে হাসল আরোহী। বিধাতা মনে হয় সবার ভাগ্যে সুখ রাখে না, সেই অভাগাদের মধ্যে আরোহী একজন। ভাগ্যে কি আছে জানা নেই, তবে যতদিন দুনিয়ায় আছে ততদিনে নিজের মায়ের জন্য কিছু তো একটা করতেই হবে, নয়তো তার বুঝতে বাকি নেই চারপাশে তার মায়ের শত্রুর অভাব নেই। কাছের মানুষজনই শত্রুতা করে। আয়াত বুদ্ধিমতী, তবে আরোহী এতদিন দূরে থেকে বুঝেছে আয়াত নিজেও বেশ নরম মনের। দিন শেষে এটাই যদি কাল হয়ে দাঁড়ায় তবে কি করবে সে? ভোরে সূর্যের আলো সবচেয়ে বেশি স্নিগ্ধতা ছড়ায়। যখন ধীরে ধীরে সূর্যটা উদিত হয় আর সূর্যের আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে হালকা শীতল বাতাসটা শরীরে দোলা খেয়ে যায়, তখন পিছনের সকল ক্লান্তি যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। আরোহীর ঘুম ভেঙে গেছে সেই সূর্য উঠারও আগে, তাই সে ভোরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য রিসোর্টের ছাদের এক কোণায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। শীতল বাতাসটা যেন শরীরে এসে ধাক্কা লাগছে বারংবার। বেশ কয়েকবার বড় বড় শ্বাস নিয়ে চোখ খুলল, মুচকি হেসে আশপাশটায় তাকাল। একটু ঝুঁকে নিচে তাকিয়ে দেখে রাস্তায় তেমন একটা মানুষের চলাচল নেই। ঈশ্বস, কত সুন্দর একটা প্রকৃতি তারা মিস করে ফেলে যারা এই ভোরে ঘুমিয়ে থাকে। তবে ভোরের ঘুমটাও যে ফেলে দেবার মতে তাও কিন্তু না। ভোরের সূর্য যেমন সুন্দর তেমনি ভোরের ঘুমটাও মজার। তবে মজার ব্যাপার হলো, একটা উপভোগ করতে হলে আরেকটা স্যাক্রিফাইস করতে হবে। দুটো সৌন্দর্য একবারে উপভোগ করা অসম্ভব। কিছুক্ষণ ওভাবেই থেকে রুমে চলে আসলো। ফ্রেশ হয়ে ফোন হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল আননোন নাম্বার থেকে মিস কলের নোটিফিকেশন। আরোহী ভ্রু কুঁচকে কল করতে গিয়েও থেমে গেল। ভাবল, যার দরকার সেই তো আবার দিবে, আমার দিয়ে কাজ কি? কথাগুলো চিন্তা করতে করতেই পুনরায় ফোনটা সশব্দে বেজে উঠল। হ্যালো, কে বলছেন? আহোহো। এমন অদ্ভুত শব্দে আরোহী প্রথমে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল, পরবর্তীতে মুখ শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, কে বলছেন? আহা মায়াবতী, সাত সকালে এমন কর্কশ কণ্ঠে কথা না বললেই নয়। আমার মতো ইনোসেন্ট ভোলাভালা একটা ছেলে এমন কণ্ঠে ভয় পাবে তো? ধরো যদি তোমার এই কণ্ঠ শুনে আমি হার্ট অ্যাটাক করে ফেলি, তাহলে তোমার কি হবে গো? আরোহী বিরক্ত হল ভীষণ। এই সাত সকালেই মেজাজের ১৩টা বাজিয়ে দিল এই পাগল। নিজের যন্ত্রণাই বাঁচি না, আবার নতুন পাগলের আমদানি। আরোহী বিরক্তিকর কণ্ঠে বলল, এই আপনার মাথায় কি ঘিলু নেই? এমন পাগলাটে কথা বার্তা আর এত বেশি কথা বলেন কিভাবে? এই এত সকালে আমাকে ফোন দিয়ে জ্বালানোর মানেটা কি? কাজ কাম নেই আপনার? আর আরেকটা কথা, আমাকে ওই মায়াবতী টায়াবতী ডাকবেন না। আমার সুন্দর শালীন একটা নাম আছে। আমার মা বাবা একটা সুন্দর নাম রেখেছে আমার, আরোহী চৌধুরী। সো কল্ড মি আরোহী। আরেকবার যদি আপনার মুখে এসব আউল ফাউল নাম শুনি তো আপনাকে। আরোহী থামল। রাগটা বেশিই উঠে গেছে। ইদানিং এমন হয়, হুট করেই মাত্রা অতিরিক্ত রাগ উঠে যায়, পরবর্তীতে মাথায় ভীষণ পেইন হয়। তাই আরোহী নিজেকেই বোঝায় সে রাগবে না, রাগ কন্ট্রোল করবে, কিন্তু সেটা আর হয়ে উঠে কয়। যদি বলি তো কি করবে মায়াবতী?
বেশ শান্ত কণ্ঠে কথাটা বলে উঠল তিহান। আরোহী নিজের রাগটা কন্ট্রোল করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, তখন অ্যাকশনটা আরোহীর হবে না, হবে ফোর্স অফিসার আরোহী চৌধুরীর। এমন হাল করব না, মুখ দিয়ে কথায় বের হবে না, যত সব। বলেই আরোহী ফোনটা কেটে দিল। তিহান ফোনটা হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। ফোনটা বুকের উপর রেখে শুয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলতে লাগল, তোমার এই রাগটাই তো আমার ভাল্লাগে মায়াবতী, ভীষণ ভালো লাগে। তোমার রাগী কণ্ঠ, তোমার রেগে তাকানো, রাগে ফোঁস করে আমার দিকে যখন তাকাও তোমার ওই চোখে আমি কি যেন একটা দেখতে পাই, যা আমাকে বড্ড আকর্ষণ করে। আমি ফিরাতে পারি না মনকে, সাথে চোখকেও। ছন্নছাড়া লাগে সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হয়। কেন এমন মনে হয় মায়াবতী? এর নাম আমি কি দেব বলো তো? ভালোবাসা? নাকি এর অন্য কিছু? উহুম, এর নাম আমি জানি না, জানতেও চাই না। শুধু জানি এই রণচণ্ডীকে আমার চাই, তার চোখের দাবানলে ভস্ম হতে চাই, পুড়ে পুড়ে কয়লা হতে চাই, তবু আমার এই রণচণ্ডীকেই চাই। মাহাবিন খান আয়াত বলছেন। আয়াত নিজের ডেস্কে বসে ফাইল চেক করছিল, হঠাৎ নিজের ফোনে কল আসায় ফোন হাতে নিল সে। স্ক্রিনে আননোন নাম্বার, পিক করার সাথে সাথেই অপরিচিত কোন পুরুষালী কণ্ঠ শুনতে পেয়ে ভ্রু কুঁচকাল। হুম, আমি আয়াত, আপনি কে? লোকটা ফোনের ওপাশ থেকে হাসল, যার শব্দ আয়াত শুনল বেশ ভালো করে। আমি কে সেটা জানা আপনার জন্য খুব একটা জরুরি বলে আমার মনে হচ্ছে না, তবে আপনাকে সাবধান করতে ফোন করলাম। আয়াতের কণ্ঠ গম্ভীর, রসিকতা তার মোটেও পছন্দ না, তবে লোকটাকে বাজিয়ে দেখার জন্য মুচকি হেসে বলল, ফার্স্ট অফ অল আপনি নিজের পরিচয় গোপন করছেন, যা আমার মোটেও সুবিধাজনক লাগছে না। পরিচয় গোপন করে কারা জানেন? কাপুরুষেরা পরিচয় গোপন করে। আই থিঙ্ক আপনি ব্যতিক্রম নন। সেই যাই হোক, আমি কোনো কাপুরুষের কাছ থেকে কোনো প্রকার নিউজ কিংবা নীতি বাক্য শুনতে রাজি নই। অপর পাশের লোকটা ফোঁসফোঁস করতে করতে বলল, মাহাবিন খান, আপনি কিন্তু আমায় অপমান করছেন। লোকটার কথা শুনে আয়াত বেশ শব্দ করে হেসে বলল, ও তাই নাকি? ঠিক আছে, বললাম না কিছু, কিন্তু আপনার মতো কাপুরুষ সরি, আপনার মতো একজন মহৎ হৃদয়ের মানুষ আমাকে কেন ফোন দিয়েছে জানতে পারি? আপনি এখনও আমাকে অপমান করেই যাচ্ছেন মিসেস আয়াত, যা হোক যেই জন্য আপনাকে ফোন দেওয়া। হুম, সেটাই তো জানতে চাচ্ছি। আপনার মেয়ে আরোহী চৌধুরী, তাই তো? কোনো সন্দেহ আছে? ডিএনএ টেস্ট করিয়ে রিপোর্ট দিব। আপনি এমন ঘাড় তারা মানুষ কেন? লোকে ঠিকই বলে মাহাবিন খান আয়াত ঘাড় তারা মহিলা, আজ নিজে প্রমাণ পেলাম। তা আমার ভালোই জানা আছে। তারপর বলেন, আপনার মেয়ে আরোহী চৌধুরী যেই তদন্তে এসেছে সেটা থেকে এক্ষুনি ফিরে আসতে বলেন, নয়তো সেটা আপনাদের জন্য সুখকর হবে না। আয়াত হাসল। এতক্ষণে বাছা ধন লাইনে এসেছে। আরোহী গলা পরিষ্কার করে বলল, প্রথমত আরোহী আমার সাথে কোনো বোঝাপড়া করেনি। সে কি করে, কোথায় যায় সেটাও আমাকে বলে যায় না। আর দ্বিতীয়ত অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভ্যেস আয়াতের নেই। সো যার কাজ তাকেই বলে দেখেন কিছু করতে পারেন কি না। আই থিঙ্ক লাভ কিছুই হবে না, কারণ মেয়েটা তো আমারই। তবে মনের সান্ত্বনার জন্য হলেও একটা ট্রাই করে দেখতে পারেন। শুধু আমার সময়টা নষ্ট করবেন না। বলেই আয়াত ফোনটা কেটে দিল। আয়াত ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। এমন নয় যে আয়াত জানে না লোকটাকে। সে তো প্রথমে গলার শব্দ আর হাসির আওয়াজ শুনেই আন্দাজ করতে পেরেছে লোকটার সম্পর্কে, তাই তো একটু মজা নেওয়ার জন্য হালকার উপর ঝাপসা অপমান করে দিল। ঘড়ির কাঁটা 10টার ঘরে গিয়ে টিক টিক করে জানান দিচ্ছে এখন সবে 10টা বাজল।
আরোহী ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হচ্ছিল। হঠাৎ দরজায় নক করার শব্দে দরজার দিকে তাকালো সে, দু হাতে চুলগুলো খোপা করে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলে সামনে তাকাতেই সুলতানের চেহারা দৃশ্যমান হল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার সুলতান, কোনো জরুরি কিছু? সুলতান মিনমিনে কণ্ঠে বলল, আসলে ম্যাম, হয়তো আপনার কাছে এত জরুরি নাও মনে হতে পারে, তবে আমার মনে হলো বলাটা দরকার। আরোহী ভ্রু কুঁচকে বলল, বলো কি বলবে? ম্যাম, আসলে আমি একটু আগেই জানতে পারলাম আমরা যেই তদন্তে কাজ করছি, সমুদ্রের ওই মাদক ব্যবসায় একনিষ্ঠভাবে কাজ করছে সাজিদ খন্দকার। রমরমা ব্যবসা তার। আরোহী হাসল, সে তো এটা আগেই বুঝতে পেরেছিল, আজ নিশ্চিত হল। মুচকি হেসে বলল, এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। সুলতান মাথা চুলকে বলল, ম্যাম আরেকটা কথা। আরোহী ভ্রু কুঁচকে বলল, বলো। ম্যাম, সাজিদ খন্দকার বা তার লোকদেরকেও আয়াত ম্যামের কাছে ফোন করেছিল। আরোহীর ভ্রুজোড়া আরও কুঁচকে গেল। কেন? ম্যাম, আপনার মাকে ওরা বলেছিল আপনাকে যেন এই তদন্তে বাধা দেয়। মা কি বলল? ম্যাম, কৌশলে সেটা ওদের বুঝিয়ে দিয়েছে যে এই ব্যাপারে ম্যাম আপনাকে কিছুই বলবে না, সাহস থাকলে আপনাকে ফোন করে মানা করতে বলে ওদের। আরোহী হাসল, তার মা এমনই, লুকিয়ে সবসময় প্রোটেক্ট করবে কিন্তু সামনে আসবে না। সারাদিনের ব্যস্ততা শেষে রিসোর্টে ফিরল আরোহী। শরীর যেন আর চলছেই না তার। কোনো রকমে দরজা খুলে ভিতরে ঢুকে হাতরে ড্রিমলাইট জ্বালিয়েই কোনো দিকে না তাকিয়েই টাওয়াল আর লংটি শার্ট আর ট্রাউজার নিয়ে শাওয়ারে ঢুকল। শরীর থেকে ঘামের বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে, যাতে নিজেরই বিরক্ত লাগছে। প্রায় আধা ঘন্টা যাবৎ শাওয়ার নেওয়ার পরই বের হল সে। চুল মুছতে মুছতে বের হল, হঠাৎই আরোহীর মনে হতে লাগল সে ছাড়াও ঘরে আরও কেউ আছে, বডি স্মেল হোক কিংবা পারফিউমের স্মেল, কিন্তু কোন না কোনো কিছুর স্মেল সে ঠিকই পাচ্ছে। সতর্ক দৃষ্টিতে একবার চারপাশে নজর বুলালো, কিন্তু কাউকেই পেল না। লাইট অন করল সে, কিন্তু না, রুমের মধ্যে কেউই নেই। কিন্তু স্মেলটা আছে এবং খুব চেনা স্মেল এটা আরোহীর কাছে। আরোহী বেলকনির দিকে এগোল। কেন জানি মনে হচ্ছে কেউ থাকলে ওখানেই থাকবে। আরোহী যে ভয় পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন না, তার সন্দেহ হচ্ছে এত সাহস কোন শত্রুর নেই যে স্বয়ং আরোহী চৌধুরীর অনুমতি ছাড়া তার রুমে ঢুকবে। আরোহী বেলকনির দিকে এগোল। বেলকনির দরজায় দাঁড়িয়ে খেয়াল হলো কেউ একজন বেলকনির একদম কিনারে পকেটে হাত গুজে অপরদিকে ফিরে দাঁড়িয়ে আছে। অবয়ব দেখে এটা স্পষ্ট যে এ কোনো ছেলে, আর ছেলেটার অবয়বটাও আরোহীর চেনা। আরোহী অবাক হল বেশস, তবুও নিশ্চিত হবার জন্য ডাকল, কে ওখানে? ছেলেটার একদমই নড়চড় নেই। আরোহী খানিকটা এগিয়ে গেল। কে ওখানে? কথা বলছেন না কেন? ছেলেটা এবার পিছনে ঘুরে তাকাল, হালকা আলোয় মুখ স্পষ্ট। জলজল করতে থাকা চোখ দুটো বেশ লাল হয়ে আছে, যা দেখে সচরাচর ভয় পাওয়ারই মতো। চুলগুলো উস্খুস্কো, বোঝাই যাচ্ছে গত সপ্তাহ খানেক ধরে চুলে চিরুনি চালানো হয় না। শার্টের উপরের কিছু বোতাম খোলা, মুখে গাম্ভীর্য ভাব স্পষ্ট। আরোহী চোখ ছোট ছোট করে বিড়বিড় করে বলল, আরুষ ভাই, এই পাগল এখানে কেন? আর কিভাবেই ঢুকল? চাবি তো ছিল আমার কাছে। কিছু একটা ভেবে যাক গেয়ে এই পাগলের ধারা অসম্ভব কিছুই না। কথাগুলো বলেই গলা পরিষ্কার করে এগিয়ে যেতে যেতে বলল, কি ব্যাপার মিস্টার খান, আপনি এখানে কেন? আপনার হসপিটাল রেখে এখানে কি করছেন? তার উপর একজন অবিবাহিত মেয়ের রুমে? এটা কোনো ধরনের সভ্যতা?
আরুষ এক দৃষ্টিতে আরোহীর দিকেই তাকিয়ে আছে, কোনো কথাই সে বলছে না। যেন কথা বলাটা ভুলেই গেছে এক মুহূর্তের জন্য। কি হলো? এমন করে তাকিয়ে আছেন যেন জীবনে কোনোদিন মেয়ে মানুষ দেখেননি। আপনি একজন শিক্ষিত ডাক্তার মানুষ হয়ে আইনের লঙ্ঘন করাটা কি ঠিক করলেন আরুষ খান? বলেন এটা কোনো ধরনের ভদ্রতা? আরুষ মুখ খুলল, আরোহীর দিকে এক তাকিয়ে ধীরে ধীরে বলল, দেখছি মেয়ে মানুষ তো দেখেছি অনেক, কিন্তু এমন কঠিন ধাতু দিয়ে তৈরি মেয়ে মানুষ দেখিনি কখনো, তাই দেখছি। আরোহী হাসল। লাফ দিয়ে বেলকনির রেলিংয়ের উপর চেপে বসে হাত ঝাড়তে ঝাড়তে বলল, হুমম ঠিকই বলেছেন, কিন্তু ধাতুটা এত কঠিন ছিল না। আস্তে আস্তে হয়েছে। আরুষ খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে, চোখে চোখ রেখে বলল, আরু, ভালোবাসি আমায়? আরোহী খানিকক্ষণ চুপ করে আরুষের দিকে তাকিয়ে হুট করে এই শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, ভালোবাসা? সেটা আবার কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? আরুষ আরও খানিকটা এগিয়ে গেল আরোহীর দিকে। আরোহীর গালে হাত নিবে অমনি আরোহী পিছনে চলে যায়। নো আরুষ খান, কাজটা আপনি করবেন না। আই ডোন্ট লাইক দিস। আরুষ হাত সরিয়ে আনল, কাতর কণ্ঠে বলল, আরুও বল না। ভালোবাসি আমায়? এত পাথর হোস না পাখি। একটা বার ক্ষমা করে দে না পাখি। আরোহী আবারও হাসল, যেন কথাগুলো তার কাছে জোকস মনে হচ্ছে। হাসি থামিয়ে বলল, আরোহী চৌধুরী ভালোবাসতে ভুলে গেছে আরুষ খান। একটা সময় ছিল আরোহী চৌধুরী মন প্রাণ দিয়ে একজনকেই ভালোবাসত, কিন্তু সেটা আজ শুধুই অতীত। সে এখন আর কাউকে ভালোবাসে না, আর রইল ক্ষমা। হাসালেন আমায়। আরোহীর গুছিয়ে রাখা শব্দ ভাণ্ডারে ওই একটা শব্দেরই শর্ট ক্ষমা, ওটা আর অ্যাড করার ইচ্ছে হয় না। আরোহী ক্ষমা করতে জানে না মিস্টার খান। জানেন তো আরুষ খান, ছোটবেলায় পড়েছিলাম, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। কথাটা বেশ ভালো লাগতো আমার। ছোটবেলা থেকেই আমি বেশ সাদরের ছিলাম, আহ্লাদি ছিলাম বেশ। বাবা তো চাওয়ার আগেই সব দিয়ে দিত, আর আম্মু, সে তো সারা দুনিয়ায় কাছে একজন শক্ত মনের মানুষ হলেও আমার কাছে সে আমার মতোই বাচ্চা। আমি জেদ করতাম, আম্মু ও জেদ করত, কিন্তু কি বলেন তো জেদ করতে করতে একসময় আমি বেশ রোখা হয়ে গেলাম। আমার মুখ থেকে একবার যা বের হবে শত কষ্ট হলেও আমি সেটাই করতাম। আমি সেটাই করতাম যেটা আমার পছন্দ। কিছুটা থেমে, আমার এই আদরের মাঝে একটা নাম ছিল বেশ আতঙ্কের। আরুষ খান, গম্ভীর একটা মানুষ, ভয় পেতাম আমি তাকে, অনেক ভয় পেতাম, একদম জমের মতো। তবে যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, এই ভয়টা যে কখন ভালোবাসায় পরিণত হলো বুঝতেই পারলাম না। তার গাম্ভীর্যতা, কম কথা বলা, আলাদা অ্যাটিটিউড, সব কিছুই ভালো লাগত। এই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। বলেই হাসল আরোহী, চোখের কোণে বিন্দু বিন্দু পানি কণা ও জমল দারুণ। এই ভালোবাসাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল করেছি আমি, যার শাস্তি এখনো পেয়েই যাচ্ছি। আরোহী থামল, এক পলক আরুষের দিকে তাকিয়ে বলল, অপমান করত আমায় সে, তাই না? জানেন মেয়েদের ধৈর্য শক্তি প্রখর। তারা খুব সহজেই ভেঙে পড়ে, কিন্তু কোনো বড় বিপদে তারাই কিন্তু থাকে সবচেয়ে শক্তিশালী। নারী যেমন চুলের খোপা খুব শক্ত করে বেঁধে রাখতে পারে, তেমনি বাতাসে চুল খুলে দিতেও পারে। এই যে এত অপমান করত, তারপরও বারবার কেন যেতাম বলুন তো তার কাছে? ভালোবাসতাম তো।
তাই নিজের আত্মসম্মান সব বিসর্জন দিয়ে ছুটে যেতাম তার কাছে। জানেন তো, আবেগের বয়সে করা ভুলগুলোর মাসুল আমাদের দীর্ঘ জীবন দিতে হয়। সেই দিনের পর দিন অপমান করত, কত ঘৃণ্য কথা শোনাত, আর আমি হাসি মুখে তা মেনে নিতাম। একসময় আমার ভালোবাসা জেদে পরিণত হল। তাকে আমার চাই মানে চাইয়ে। এক রোখা আর বদমেজাজি ছিলাম তো, আর তার তো আমাকে পছন্দই ছিল না। তার জন্য উশৃঙ্খল হলাম, সকলের চোখে খারাপ ও প্রমাণিত হলাম, কিন্তু তাকে তো পেলাম না। কারণ সে আমাকে চাইতো না। যেই মা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, সেই মাই আমাকে রাগের বশে সেদিন অনেক মেরেছিল। কারণ কি জানেন? কারণ যাকে এত ভালোবাসেছি সেই নাকি আমার এসব পাগলামির কথা মাকে জানিয়েছে। শুধু তাই নয়, তার কোন এক বেস্ট ফ্রেন্ডকে নাকি আমি মেরেছি, অথচ সেই মেয়েটাই আমাকে অযথা অপমান করে থাপ্পড় মেরেছিল। সে কথা কেউ গুণাক্ষরেও টের পায়নি। সেদিন তো আমার কোনো দোষই ছিল না, অথচ শাস্তি পেলাম এই আমি। সেদিনের কিছু কিছু কথা আর কিছু ঘটনা আড়ালেই রয়ে গেল, কেউও জানল না কিছুই। আরোহী আবারও হাসল। সেদিন জানেন, কেউই আমার সাথে কথা বলেনি। মাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, আর বাবা তো দেশেই ছিল না। অভিমান হলো খুব। মা তো জানত সে ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। বাড়ির ল্যান্ডলাইন থেকে ছোট বাবাকে কল করলাম, চলে যাব আমি এখান থেকে, পুরো দেশ ছেড়ে আসব না কখনো। জেদ করেছিলাম সেদিন ছোট বাবার কাছে যেন এই কথা আমি যাওয়ার আগে কেউ না জানে। ছোট বাবাও মেনে নিয়েছিল আমার কথা। ইমার্জেন্সি ফ্লাইটে ছোট বাবা এসে নিয়ে গিয়েছিল আমায়, তাও জানত না কেউ। পাড়ি দিলাম ছোট বাবার সাথে অচেনা দেশ, অচেনা শহরের অচেনা মানুষদের উদ্দেশ্যে। আরোহী থামল, আরুষের দিকে তাকালো এক পলক। আরুষ দেয়ালো ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার এই দিকে। আপনাকে কেন বলছি বলুন তো এসব কথা? আরুষ কিছু বলার আগেই আরোহী হেসে বলল, আপনার জানা প্রয়োজন মনে করেছি আমি, তাই জানিয়েছি। কারচুপি কোনো কিছুই আমার পছন্দ না, যা হবে সরাসরি। আর কেউ আমাকে ভুল বুঝুক সেটা আমি চাই না, তাই আজ সবটা ক্লিয়ার করে দিলাম। আশা করি আর কোনো প্রশ্ন নেই। আরুষ চুপ করে রইল। আরোহী ও আর কথা না বাড়িয়ে ঘাড় ঘুরিয়ে এক পলক আকাশের দিকে তাকাল। আকাশে অনেক তারা আছে আজ, কিন্তু চাঁদ নেই, তবুও সুন্দর লাগছে। এখনো কি ভালোবাসিস? আরোহী তাকালো আরুষের দিকে। ধীরে ধীরে বলা কথাটা মনে মনে আবার রিপিট করল সে। আরোহী হাসল, উত্তর দিল। সত্যি অর্থে আরোহী চৌধুরীর ভালোবাসা এত ঢুকনো নয় যে আজ আছে তো কাল নেই। আমি তাকে আজও ভালোবাসি এবং অনেক ভালোবাসি, কিন্তু ভুলেও ফিরে পেতে চাই না। সেটা তার জন্য মঙ্গলজনক হবে না, কারণ আমার হাতটা পূর্বের মতো কোমল থাকবে না, আর না পাবে সে। আমি চাই সে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিক, কোনো প্রকার পিছুটান না রেখে। আমাকে মনে রাখা বা মনে করার কোনো কারণই আমি দেখছি না। আমিও সব ভুলে যেতে চাই। সমরেশ মজুমদারের বইয়ের একটা উক্তি ছিল, আমরা কাউকে অকারণে মনে রেখে দেই চিরকাল, যাকে হয়তো আমাদের মনে রাখার কোনো কথাই নেই। চলবে।